নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য। আজ অর্থাৎ 23শে ডিসেম্বর 2025 কলকাতা শহরে একটি মিছিল সংগঠিত হয় এন্টালি মার্কেট থেকে বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত বামপন্থী দলগুলোর ডাকে। একটি বৃত্ত সম্পূর্ণ হলো প্রতিবাদের, এবং বৃত্ত সম্পূর্ণ হলো বলা ভুল হবে। আন্দোলনের বৃত্ত কখনো সম্পূর্ণ হয় না যতক্ষণের মধ্যে চূড়ান্ত সাফল্য, কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যায়। যতক্ষণ পর্যন্ত সাম্প্রদায়িক বিদ্বেষ এর বাতাবরণ এই উপমহাদেশে বিনাশ করা যাচ্ছে, ততক্ষণ অবধি এই প্রতিবাদ আন্দোলন চলবে। এবং সেটা খুব স্পষ্টভাবেই আমরা জানাতে চাইছি যে আপনারা খেয়াল করে দেখবেন, একদম পাড়া পর্যন্ত বামপন্থী দল, এই বামপন্থী দলগুলো, বিভিন্ন গণসংগঠন, বামপন্থী গণসংগঠন, তারা বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে, দীপু দাসের খুন এবং যে বিএনপি কর্মীর মেয়েকে খুন করা হলো আয়েশা, এই খুনের বিরুদ্ধে এবং নৈরাজ্য যেটা চলছে, সাংস্কৃতিক সংগঠনের উপর আক্রমণ চলছে, সংবাদপত্র অফিসের উপর আক্রমণ চলছে বাংলাদেশে, সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেছে একদম এলাকায় এলাকায়। কারণ ওদেশের ঢেউ এদেশে আসতে বেশিক্ষণ সময় লাগবে না। কারণ একটা বড় অংশই এই সাম্প্রদায়িক বিভাজনের সুযোগ নিয়ে যারা সাম্প্রদায়িক রাজনীতি করেন তাদেরকে মদত দেওয়া শুরু করেছেন। এবং খুব স্পষ্টভাবেই বলা যাক, ঢাক ঢাক গুরু করে লাভ নেই, মুসলিম বিদ্বেষ চারদিকে ছড়িয়ে দেবার যে পরিকল্পনা বিজেপি নিয়েছিল, তাঁরা একেবারেই ব্যর্থ কথা বলা যাবে না, বরং বেশ কিছু ক্ষেত্রে সফল হয়েছে। 19 অবধি বামপন্থী আন্দোলনের সঙ্গে ছিলেন, তাঁরা হঠাৎ মুসলিমদের অযৌক্তিক সমালোচনা করছেন এবং যে কথাগুলো বলছেন সেগুলো কোনোটাই সুস্থ রুচির পরিচয় নয়। এই ঘটনাগুলো আমরা চোখের সামনে দেখছি। কিন্তু বলা বাহুল্য, পশ্চিমবাংলায় এই শক্তিকে একদম সরাসরি মদত যদি কেউ দিয়ে থাকেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস বিজেপির হাত ধরে তৈরি হয়েছিল, এই নিয়ে কোনো সংশয় নেই। 98 সালে যখন তৃণমূল যাত্রা শুরু করলো, তখন বিজেপি প্রথম থেকেই তৃণমূলের রাজনৈতিক সঙ্গী ছিল। যতক্ষণ পর্যন্ত 2011 পরিবর্তন হয়েছে, ততক্ষণ পর্যন্ত বিজেপি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক যথেষ্টই বোঝাপড়ার ছিল। এমনকি আমরা যারা পুরনো দিনে সাংবাদিকতা করেছি, অর্থাৎ 90 দশকের গোড়াতেও সাংবাদিকতার সঙ্গে ছিলাম, তাঁরা দেখেছি বাবরি মসজিদ যেদিন ভাঙা হলো, সেদিন মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় তার যুব কংগ্রেসের, তখন তিনি যুব কংগ্রেসের সভানেত্রী পশ্চিমবঙ্গ রাজ্যের, বিভিন্ন জায়গায় তাঁর কর্মীদেরকে যে কাজগুলোতে পাঠাচ্ছিলেন সেগুলো আজকে না বলাই ভালো, কিন্তু তখন বামফ্রন্টের পুলিশ দাঙ্গা প্রতিরোধ করবার জন্য তাঁদেরও গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল, যদি পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এবং সেদিন রাইটার্সে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি গিয়ে বলেন যে আমাদের কর্মীদেরকে আপনারা কেন গ্রেপ্তার করছেন। বুদ্ধদেব ভট্টাচার্য নিজে স্মৃতিচারণ করেছেন যে সেদিন আমি তাকে বলেছিলাম যে দাঙ্গা থামাবার চেষ্টা করা হচ্ছে, বলা হচ্ছে আপনারা ঘরের মধ্যে থাকুন, বাইরে বেরোবেন না, এমন কোনো পরিবেশ যেন না তৈরি হয় যাতে উস্কানিমূলক পরিস্থিতি তৈরি হয়ে যায়। তারপরেও আপনাদের কর্মীদের আমরা বাইরে দেখতে পাচ্ছি। কী কারণে দেখতে পাচ্ছি আপনি বুঝে নিন, কী কারণে তাদের গ্রেপ্তার করা হলো আপনিই বুঝে নিন। অসন্তুষ্ট হয়েছিলেন। এবং বাবরি মসজিদ ভাঙার আগের দিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে বাবরি মসজিদ ভাঙা হচ্ছে, ভাঙা হবে বলে পরিকল্পনা নেওয়া হয়েছে শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন না, এসব কিছু হচ্ছে না, এগুলো সিপিএমের অপপ্রচার মাত্র। তারপরের ঘটনা সবাই জানেন। এবং
আমরা দেখলাম অদ্ভুতভাবে যখন দাঙ্গা পশ্চিমবাংলা দানা বাঁধতে পারল না, তারপরেই ভোটার কার্ড নিয়ে ভোটার কার্ডকে বাধ্যতামূলক করার একটা প্রচার চালিয়ে নির্বাচন কমিশনালয় রাইটার্স বিল্ডিং দখল করতে যাওয়া হলো। এবং তারপরের ঘটনা জানেন আপনারা, 21শে জুলাই ঘটনা আপনারা সবাই জানেন। কিন্তু রাইটার্স বিল্ডিং দখল করতে যাওয়া হয়েছিল প্রচারপত্রের জন্য, পরিচয়পত্রের জন্য, ভোটার পরিচয়পত্রের জন্য। রাইটার্স বিল্ডিংস কিন্তু নির্বাচন কমিশনের দপ্তর ছিল না। এবং পরবর্তীকালে আমরা জানতে পেরেছি সেদিন জ্যোতি বসুকে নিগ্রহ করার পরিকল্পনা ছিল পুলিশের সর্বোচ্চ কর্তাদের আক্রমণ করা, একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি করার পরিকল্পনা ছিল। আমরা যারা বামপন্থী এবং সাংবাদিকতার সঙ্গে যুক্ত, তারা এই দিনগুলো আমরা ভুলতে পারি না। আমরা একথাও ভুলতে পারি না যে 25শে মে 2019 সেদিনই সেই বিখ্যাত কথাটি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে তার 48 ঘন্টা আগে। নবান্নে সাংবাদিক সম্মেলন নয়, একতরফা সাংবাদিকদের বক্তব্য জানিয়েছিলেন তিনি। সবাই সেটা নোট করেছিলেন, কারণ নোট করা ছাড়া খুব বেশি কিছু করার থাকে না মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে। জিজ্ঞেস করলে উনি অত্যন্ত অসহিষ্ণু ভঙ্গিতে উত্তর দেন। কাজেই কিছু বিশেষ বলার থাকে না সাংবাদিকদের। তিনি বলেছিলেন যে অনেকে বলেন যে আমি মুসলিমদের তোষণ করি, বেশ করব, কোটিবার করব। আমি এ রাজ্যে 31.9% মুসলিম, আমি তাদের না দেখলে কে দেখবে। তিনি আরও বলেছিলেন সেই বিখ্যাত কথা যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। মুসলমানদের তিনি মনে করেন দুধ দেওয়া গরু, প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এবং বিজেপির হিন্দুত্বের পাল্টা তিনি নিজেকে মুসলমান তোষণকারী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা তিনি করে গেছেন লাগাতার। বলা বাহুল্য এটা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ এবং বিজেপিকে সুবিধে করে দেওয়ার চেষ্টা। রাজ্যের সমাজকে বামফ্রন্ট আমলে সিপিআইএমের যা প্রচার ছিল তাতে গরিব, শ্রমজীবী, কৃষিজীবী এইভাবে বিভাজন করা হতো। কিন্তু বিজেপির মধ্যে ধর্মের ভিত্তিতে ভাগ করার কাজ তৃণমূল শুরু করে দিয়েছে 2006-07 থেকে। মনে পড়ছে আপনাদের নন্দীগ্রাম আন্দোলনের সময় বলা হচ্ছিল মুসলিমদের জমি দখল করে নেবে। সিঙ্গুরের সময় একই কথা বলা হয়েছিল। কার্যত দেখা যায় যে সেগুলো অপপ্রচার ছাড়া কিছু নয়। কিন্তু দেখা গেল 2003 সাল যখন একেবারে নাগরিকত্ব আইন সংশোধন হচ্ছে, তখন কিন্তু সরকার এনডিএর এবং কেন্দ্রীয় সরকার তারা মনে করেছিলেন যে 14A ধারা, যেটা নতুন ধারা হলো, যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড ইস্যু বাধ্যতামূলক করতে পারে সরকার। 2003 সালে ন্যাশনাল রেজিস্টার অথরিটি তৈরি করে কেন্দ্রীয় সরকার জাতীয় নাগরিকপঞ্জি তৈরি করবে, এরকম একটা সিদ্ধান্ত তৈরি করে ফেলা হলো। সেদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি তার বিরোধিতা করেননি। আমি খুব স্পষ্টভাবে আপনাদের মনে করিয়ে দিতে চাই, 2019 সালে নাগরিকত্ব আইন সংশোধন যেটা হলো 2019 সালে, সংশোধনী বিল প্রবল বিরোধিতার মধ্যে নরেন্দ্র মোদী, অমিত শাহ পাশ করাচ্ছিলেন তখন অনুপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। এবং সাচার কমিটির যে কথাগুলো মাঝে মাঝে বলা হয়, সেখানে মুসলিমদের চাকরির বিষয়টি নিয়ে কথাবার্তা বলা হয়েছিল, কিন্তু যেটা চেপে যাওয়া হয়েছিল, যে প্রচারটা চেপে যাওয়া হয়েছিল, সাচার কমিটির রিপোর্টে তার উল্লেখ সামান্য আছে, কিন্তু পুরোটা উল্লেখ নেই বলে প্রচার করতে সুবিধা হয়েছে বাম বিরোধীদের। সেটা হচ্ছে যে ভূমি সংস্কারের ফলে গরিব মুসলিম ভাগ চাষিদের হাতে কৃষি জমি বণ্টিত হয়েছিল ভূমি সংস্কারের ফলে। এটা সাচার কমিটিতে সেভাবে উল্লেখ করা হয়নি। কিন্তু আমরা দেখতে পেয়েছি 2011-র পর থেকে, বলা বাহুল্য 2011-র আগে ভাঙড়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সে ক্যাম্পাস তৈরিতে
যিনি বাধা দিয়েছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। কেন বাধা দিচ্ছেন ভাঙড়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরিতে? আরাবুল ইসলাম কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি। সেদিন তিনি বলেছিলেন যে আমার দল জানে, এটা বামফ্রন্ট আমল, বামফ্রন্ট আমলের কথা আমি বলছি। তার পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্টভাবে 4টে ঘটনার কথা বলা দরকার। প্রথমত, মাদ্রাসার শিক্ষকরা, ছাত্রছাত্রীরা সরকারের কোনো সহায়তা পান না। কোন মাদ্রাসা? যেগুলো রেজিস্টার্ড মাদ্রাসা নয়, আনরেজিস্টার্ড মাদ্রাসার। নতুন রেজিস্টার্ড মাদ্রাসা যেগুলো, সেগুলো এই আমলে যেগুলো রেজিস্টার্ড হয়েছে, তারা কোনো বাড়তি সুযোগ সুবিধা পান না, সরকারের কোনো সহায়তা পান না। এই আন্দোলন করলে পুলিশ তাদের টেনে হিঁচড়ে ভ্যানে তোলে। বামফ্রন্ট সরকারের আমলে সংখ্যালঘু কমিশন তৈরি হয়েছিল 1996 সালে। এখানে কিন্তু সে কমিশন 2011 পর কাজ করছে না। এবং আপনাদের জানিয়ে রাখি, মাদ্রাসায় চাকরির যে সংস্থান বামফ্রন্ট সরকারের আমলে হয়েছিল, সেই পদগুলো গত 9.5 বছরে বা গত 11 বছরে পূর্ণ করা হয়নি। এবং আমরা যেটা স্পষ্টভাবেই আপনাদের বলতে চাইছি সেটা হচ্ছে যে সংখ্যালঘুদের জন্য বামপন্থীরা কিছু করেনি। এই বক্তব্যকে প্রতিষ্ঠা করার যে চেষ্টাটা হয়েছিল, সেটা বুমেরাং হয়ে চলে আসে তৃণমূল আমলেই। কারণ ইমাম মুয়াজ্জিম ভাতা চালু করাটা তো আর মুসলিমদের উন্নয়নের বিষয় নয়, বরং ওবিসি যে তালিকা, তার মধ্যে মুসলিমদের নিয়ে যাওয়া, এটার ফলে এই বিলে আইনগত ত্রুটির ফলে দেখা যাচ্ছে যে সঠিকভাবে ওবিসির সুযোগ সুবিধে তারা পাচ্ছেন না। এবং এই যে ত্রুটি, এই ত্রুটিটিকে সংশোধন করার কোনো চেষ্টা সেভাবে হয়নি। এবং আমরা যেটা খুব পরিষ্কারভাবে জানাতে চাইছি যে আরএসএসের শাখা 2011 পর থেকে গুণানুপাতিক হারে পশ্চিমবাংলায় বেড়েছে। এবং বামপন্থীদের সংগঠন যাতে মতাদর্শকতা ভাঙা যায়, মুসলিম বিদ্বেষ যাতে চারদিকে ছড়িয়ে পড়ে, এবং রাষ্ট্রবাদী চিন্তাভাবনার নামে যাতে হিন্দুত্ববাদী চিন্তাধারা ভাবনা, হিন্দুদের আধিপত্য বিস্তার করতে হবে, এরকম চিন্তাভাবনা যাতে ছড়িয়ে দেওয়া যায়, তার চেষ্টা করা হয়েছে। আমি কথা শেষ করব একটা কথা বলে। আধিপত্য শব্দটা হিন্দুত্বের সঙ্গে যুক্ত। এই হিন্দুত্ববাদী রাজনীতি খুব পরিষ্কার কথা বলে যে একেবারে আধিপত্য মানে আমি যখন সংখ্যাগুরু, তখন সংখ্যালঘুর উপর জুলুম করার অধিকার আমার আছে, তাকে প্রয়োজনে মেরে ফেলবার অধিকার আমার আছে। এটাই আমার রাজনীতি। হিন্দুত্ব শব্দটা রাজনৈতিক শব্দ। এবং খুব পরিষ্কার জাভেদ আখতার একটা কথা বলেছিলেন, আমি সে কথা বলেই আমার বক্তব্য আজকে শেষ করব। সেটা হচ্ছে, জাভেদ আখতারকে একজন বলেছিলেন যে আপনি তো ওই বিভিন্ন জায়গায় হিন্দুদের সমালোচনা করছেন, হিন্দু উগ্রপন্থী সমালোচনা করছেন, হিন্দুত্ববাদীদের সমালোচনা করছেন, মুসলিমদের তো করছেন না। মুসলিমদের তো আরও ওই ধরনের মৌলবাদী কার্যকলাপ মুসলিম দেশে অনেক আছে, পাকিস্তানে হয়েছে, বাংলাদেশে হয়েছে, এগুলো তো কিছু বলেন না। জাভেদ আখতার বড় কথা বলেছিলেন, যদি আপনারা মনে করে থাকেন মুসলিমরা ওই কাজগুলো খারাপ করেছে, আপনি ওদের মতো হওয়ার চেষ্টা করছেন কেন? আপনি যে কথাগুলো এখন বলছেন, সেগুলো আপনি বা আপনার প্রতিবেশীরা, আপনার মতো মানুষরা কখনো নির্দিষ্ট একটি সময়ের আগে আলোচনা করেছেন কখনো? তখন তো সবাই মিলেমিশে থাকতেন। হঠাৎ আজকে মনে হলো কেন যে হিন্দুরা বিপন্ন, মুসলিমদের তোষণ করা হচ্ছে? হঠাৎ মনে হলো কেন? এই প্রচারটা আরএসএস অনেকদিন ধরে করছিল, এখন সেটা সমাজের মধ্যে চলে এসছে। এটাই বড় সমস্যা। এবং খুব স্পষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একে মদত দিয়েছেন নিজের মতো করে। এবং 2021 সালে তার ভোটের বিপুল সাফল্য প্রধানত নরম হিন্দুত্বের কথা বলে এসছে। এবং 2024-এ নরেন্দ্র মোদীকে মুসলিমদের
শত্রু বানিয়ে প্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিতেছিলেন, এ নিয়ে কোনো সংশয় নেই। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং এদিকে শুভেন্দু অধিকারী, প্রাক্তন তৃণমূলী, দুজনে একই কথা বলছেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটটা নষ্ট করবেন না, অর্থাৎ বামপন্থীদের ভোট দেবেন না, হয় তৃণমূলকে দিন, না হলে বিজেপিকে দিন, বামপন্থীতে ভোট দেবেন না। এই প্রচারটি কেন? এবং এই প্রচারে অনেক বামপন্থী ভোটার পা দিয়ে ফেলছেন, এই নিয়ে কোনো সংশয় নেই। পেটে লাথি পড়লে উপসী পেটে ধর্মাচরণ করা যায়? এই প্রশ্ন রেখে আজ শুক্রবার ইউটিউব চ্যানেলে আজকে আমাদের এই ভিডিওটি এখানে শেষ করছি। জানি খুব চটকদার কথাবার্তা আমরা বলি না, বরং যে কথাগুলো বলি অনেকেরই ভালো লাগে না, কিন্তু যাদের ভালো লাগে তারা সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, কারণ বিকল্প কথাবার্তা তুলে ধরাটা জরুরি। ধন্যবাদ, নমস্কার।